উলঙ্গ অবস্থায় ছেলেটা নেমে এলো মেয়েটির শরীরের ওপর থেকে। ড্রয়ার থেকে টাকার বান্ডিল এনে মেয়েটির মুখের ওপরে ছুঁড়ে মারতেই পেছনে থেকে কেউ একজন কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, স্যার, আপনার মিটিংয়ে সময় হয়ে গেছে। ইমান ইফরাত খান পিছনে ফিরে মৃদু হেসে বলে, আই নো, সে খেয়াল আমার আছে। কিন্তু তুমি এত লজ্জা পাও কেন ব্রো? মাঝে মধ্যে আমার মেয়ে বলে মনে হয় তোমাকে। তোমার হাবভাব একদম মেয়েদের মতো। আর হ্যাঁ, তুমি মেয়েদের মতোই লজ্জা পাও আমাকে নগ্ন অবস্থায় দেখে। মাঝে মধ্যে মনে হয় তুমি মেয়ে হলেই ভালো হতো মিং, তাহলে আমি যেতাম না অন্য কারো কাছে, তোমাকেই নিজের ঘরে শোপিসের মতো সাজিয়ে রাখতাম এবং সহবাস করতাম তোমার সাথে। মিং এবার গলা খাকড়ি দিয়ে পুরুষ কণ্ঠে ইমান কে বলে, স্যার, আপনার কি মেশিনে সমস্যা আছে? এই টাইপ কথাবার্তা বলছেন কেন? ইলহান সাহেব অর্থাৎ আপনার বাবা আপনার জন্য খাবার নিয়ে টেবিলে বসে আছে। ইমান হাসতে হাসতে গিয়ে বাথরুমে ঢুকে মিং কে দেখে বলে, মিং, আমার চেয়নগুলো দিয়ে যাও এদিকে। মিং ইমানের শার্ট, প্যান্ট, কোট, টাই নিয়ে দরজার সামনে দাঁড়াতেই ইমান টাওয়াল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। তারপর হাসি মুখে মিমের হাত থেকে জিনিসগুলো নিয়ে বাঁকা ঠোঁটের হাসি দিয়ে জিজ্ঞেস করে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? মিম মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ইমান ঠোঁট কামড়ে ধরে জিজ্ঞেস করে, কখনো কি সেক্স করেছো তার সাথে? মিম চিবিয়ে চিবিয়ে ইমামের প্রশ্নের উত্তরে বিড়বিড় করে বলে, স্যার, আমি না, নই। যে মেয়ে হয়ে শুয়ে পড়বো আরেকটা মেয়ের সাথে। উফা, খুব ভয় করছে এই লোকটা যদি কোনোভাবে আমার আসল পরিচয় জেনে যায় তখন কি হবে? ইমান তখন হঠাৎ মিম কে ধাক্কা মেরে আবারও জিজ্ঞেস করে, কি হলো বলো, কখনো সেক্স করেছো তার সাথে? মিম জাগতিক সব চিন্তা বাদ দিয়ে মিনমিনে বলে, না স্যার, আসলে আমার মেশিনে প্রবলেম আছে। ইমান মিনিট খানেক মিমের দিকে তাকিয়ে থাকে। মিম মনে মনে বলে, হে আল্লাহ, কেন যে রাজি হয়েছিলাম মামার প্রস্তাবে। তার এই নষ্ট ছেলের জন্য না চাইতেও নোংরা নোংরা কথা বলতে বলতে হচ্ছে আমাকে। হঠাৎ ইমান গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, কনসাল্ট করেছিলে ভালো কোনো ডাক্তারের সাথে? মিম অতিরিক্ত দুশ্চিন্তা করতে করতে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে, মম, আমার মেশিন আর কখনো ঠিক হবে না স্যার, ডক্টর বলে দিয়েছে। ইমান এবার সামনে রাখা সেন্টার টেবিলে লাথি মেরে মিম কে জিজ্ঞেস করে, তাহলে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে এখনো কি করতে আছে? মিম এবার বিরক্ত হওয়ার চরম পর্যায়ে পৌঁছে ইমান কে বলে, স্যার, ও না টু লাভ করে আমাকে। আসলে ওর মেশিনেও একটু সমস্যা, যাকে নিচে চলুন, ইলহান স্যার আপনার জন্য বসে আছে। ইলহান সাহেব বিরক্ত তার ছেলের এই রোজকার ড্রামা দেখে, বুঝতে পারছেন না কি করে পরিস্থিতি সামাল দেবে। তার মধ্যে হঠাৎ মিম কে দেখে তার ঠোঁটের কোণে আসার আলো জেগে ওঠে। মিম নিজের হাতে খাবার সার্ভ করে দিচ্ছে জানার প্লেটে। ইলহান খান সাহেব দাঁতে দাঁত চেপে ছেলে কে জিজ্ঞেস করে, আবার কোন মেয়ে এসেছিল এই বাড়িতে? ইমান হাসতে হাসতে বলল, কই, কেউ না তো ড্যাড, তুমি জিজ্ঞেস করো ওর কাছে। আমি নিশ্চিত মিম অন্তত বানিয়ে বানিয়ে কোনো মিথ্যে বলবে না তোমাকে। ছেলের মুখে মিথ্যে কথা শুনে ইলহান সাহেব রেগে যায় সাথে সাথে। ইমান পুরো বিষয়টা অস্বীকার করতেই ইলহান সাহেব উঠে দাঁড়িয়ে ঠাস করে দুটো চড় মারে নিজের একমাত্র আদুরে ছেলেটাকে। ইমান চোখের জল মুছতে মুছতে বেরিয়ে যায় বাড়ি থেকে। মিম ওর পিছু পিছু যেতে নিতেই ইলহান সাহেব ভাগ্নি কে উদ্দেশ্য করে বলে, মা, একটু দেখে রাখিস আমার এই গাধা ছেলেটাকে। জানি তুই নিজে ওর কাছে নিরাপদ না, তবুও জেনে বুঝেই বিপদে ফেলে দিলাম তোকে। মিম পিছনে ফিরে ছুটে এসে ইলহান সাহেব কে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না মামা, আমি ঠিক দেখে রাখবো তোমার ওই গাধা ছেলেটাকে। আপাতত আমি গিয়ে তোমার ওই গাধা ছেলে কে সামলাই। তুমি গিয়ে সামলাও আমার মামুনি কে, না হলে এই মা ছেলের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ফিক্স। তখন যে কি হবে? ইলহান সাহেব আদরে ভাগ্নি কথায় উচ্চ শব্দে হাসে। ইমান বুড়িগঙ্গা নদীর তীরে এসে হুইস্কির বোতল হাতে গাড়ির বোনাটের ওপরে চেপে বসে। দূর থেকে মিম কে আসতে দেখে কতক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওকে উদ্দেশ্য করে বলে, মিম, তুমি কি পারো না ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হতে? না মানে আমি তাহলে তোমার সাথে একটু মস্তি করতাম, আমার খুব ভালো লাগে তোমাকে।
মিম লজ্জা পেয়ে উঠে দৌড় যেতে যেতে ইমান কে বলে, স্যার আমার কিছু কাজ আছে। ইমান হাসতে হাসতে হুইস্কির বোতলটা সাইডে রেখে বলে, এটা কি ছেলে না মেয়ে? মাঝে মধ্যেই দ্বিধায় ফেলে দেয় আমাকে। কি লজ্জা তার! পুরুষ মানুষের এত লজ্জা দিয়ে কি হবে? আরে কেউ ওকে ধরে বোঝাও, লজ্জা নারীর ভূষণ, পুরুষের না। ওকে পুরুষ মানুষের এত লজ্জা দিয়ে কি কাজ? আমাদের জন্য নির্লজ্জটাই ঠিক আছে, কিন্তু এই মেয়ের টুকু ছেলে আমাকে সবভাবে দেখেই লজ্জা পাবে। আরে কি যে অবস্থা ওর! কেউ ধরে বুঝাও ওকে। 6 মাস ধরে আমার কাছে চাকরি করছে, অথচ আমি বিমোহিত, চমকিত আর পুলকিত এর লজ্জা পাওয়া দেখে। আরে ভাই, এতই সমস্যা যখন তোর, তখন রূপান্তরিত হয়ে জানা মেয়েতে বেশি দিন নাই তোর চক্করে লোকে মেয়ে বলে জানবে আমাকে। ড্যাডের ওপরে রাগ করব কি? আমার হাসি পেয়ে যায় এই ছেলের স্বভাব চরিত্র দেখে। অতঃপর ইমান হুইস্কির বোতলটা মুখের কাছে আনতেই মিম সেটা কেড়ে নিয়ে ইমান কে শাসনের ভঙ্গিতে বলে, স্যার আপনা কে না আমি বারণ করেছো এসব ছাইপাশ খেতে? ইমান মিটিমিটি হেসে হাত কোমরে বেঁধে মিম কে বলে, তুমি আগে সেক্সি শিলা হয়ে যাও, তারপর না হয় আমি ভালো ছেলে হয়ে যাব মন থেকে। খোদার কসম, আমি শুধু তোমার সাথেই সব করবো, নিত্য নতুন মেয়ে খুঁজে এনে দিতে হবে না আমাকে। মিম হঠাৎ ইমানের মুখে ব্রাশ তুলে দিয়ে বলে, দেখুন স্যার, একদম বাজে বকবক করবেন না আমার কানের কাছে। জানেন আপনার বাবা মা কত কষ্ট পায় আপনাকে এভাবে দেখে? ইমান মিমের কোলের ওপরে শুয়ে পড়ে বলে, জানো, আমার ছোটবেলাটাই খুব সুন্দর ছিল মি। আমি এমন ছিলাম না, আগে একটা বাচ্চা মেয়ে ছিল, ও না সারাক্ষণ জ্বালিয়ে মারতো আমাকে। তারপর ইমান থেমে যায় আর মিম লজ্জা পায় সেই বাচ্চা মেয়েটির কথা ভেবে। ইমান সেটা খেয়াল করে মৃদু হেসে বলে, কি হলো মি, তুমি আবার লজ্জা পাচ্ছ কি ভেবে? গার্লফ্রেন্ড কে কি করে সুখী করবে? চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব অনেক ভালো ডাক্তারের কাছে। ইমানের এই কথা শুনে মিম তেলে বেগুনে জ্বলে ওঠে ভেতর থেকে। ওর এখন খুব ইচ্ছে করছে এই বদ ছেলেটাকে ঠেলে নিচে ফেলে দিতে। নেহাত সেই ইখতিয়ার ওর নেই, তাই দাঁতে দাঁত চেপে বসে আছে। না হলে সেও যে ইমান কে এক হাত দেখে নিত, এই ইচ্ছে তার মনের মধ্যে বহুকাল ধরেই পোষণ করা আছে। ইমানের এই কথা শুনে মিম তেলে বেগুনে জ্বলে ওঠে ভেতর থেকে। ওর এখন খুব ইচ্ছে করছে এই বদ ছেলেটাকে ঠেলে নিচে ফেলে দিতে। নেহাত সেই ইখতিয়ার ওর নেই, তাই দাঁতে দাঁত চেপে বসে আছে। না হলে সেও যে ইমান কে এক হাত দেখে নিত, এই ইচ্ছে তার মনের মধ্যে বহুকাল ধরেই পোষণ করা আছে। তবে এখন তার ইচ্ছে পূরণের কোনো সুযোগ নেই। কে জানে আবার কখন কি ঘটে। এই লোকের মতিগতির তো কোনো ঠিকঠিকানা নেই, একটার পরে একটা নিয়ে লেগেই থাকে। ইমান কিছুটা রিল্যাক্স হয়ে মিম কে বলে, আজ রাতে আমি বাড়িতে ফিরবো না মি, কাজে তুমি আমার সাথে ফার্ম হাউসে যাবে। মিম ইমানের কাঁধে হাত রেখে বলে, স্যার আপনি কেন বোঝেন না? আপনি এমন করলে আপনার বাবা এবং মা কষ্ট পাবে। ইমান মৃদু হেসে বলে, আমি এতটাও অবুঝ না মিম, আমি বরং এভাবে বাড়িতে গেলে মা বাবা আরো কষ্ট পাবে। মিম কিঞ্চিত রেগে গিয়ে ইমান কে ঝাড়ি মেরে বলে, আশ্চর্য লোক আপনি কি পারেন না নিজের লাইফস্টাইল বদলে নিতে? জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে ইমান মিম কে বলে, তুমি আগে সেক্সি শিলা হয়ে যাও মি, তখন না হয় ভেবে দেখা যাবে। তুমি আপাতত রাশিদের সাথে কথা বলে আমাকে নতুন মেয়ে জোগাড় করে দাও মি, আজ রাতে বস্তি হবে। মিম নাক শিখে ইমান কে বলে, আমি অনেক লোক দেখেছি, তবে আপনার মতো নোংরা লোক দেখিনি আগে। ইমান গাড়ির বোনাটের ওপর থেকে নেমে এসে মিম কে জিজ্ঞেস করে, তুমি আমার বস না আমি তোমার? বসো সেটা বলো আগে। মিমের কাঠোকাঠ দেখুন স্যার, আমি পারবো না আপনাকে নতুন কোনো মেয়ে খুঁজে দিতে। আমি আপনার বাবার সাথে প্রতিজ্ঞাবদ্ধ, কাজেই আমি পারবো না তাকে কষ্ট দিতে। ইউ আর ফায়ার্ড নাও। আপনি চাকরিতে রাখেননি আমাকে, তোমার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত ছিল আমার, তাহলে কেন করেননি আগে? শুনুন স্যার, ঘুরতের মতো হেসে লাভ নেই। চাকরি খোয়া গেলে আমার তেমন কিছু আসে যাবে না তাতে, তাই আপনি প্লিজ একটু আপনার মা বাবার কথা চিন্তা করুন। এই বয়সে কি তাদের এত বেশি চিন্তা করা সাজে? ইমান সিগারেট টানতে টানতে মিম কে বলে, যেতে হলে চলো, আর নয়তো থেকে যাও এখানটাতে।
মাস ধরে তুমি আমাকে দেখছো মিম। তাহলে শুধু শুধু কেন কথা খরচ করছো আমার পিছে? নেহাত আমি তোমাকে আমার কাছের মনে করি বলেই আমার সবকিছু আমি শেয়ার করি তোমার সাথে। তাহলে আজ থেকে আর শেয়ার করবেন না স্যার, কারণ আমি খুব লজ্জিত হই আপনাকে দেখে। কেমন মানুষ আপনি? আপনার কি একটু কষ্ট হয় না নিজের বৃদ্ধ বাবা মাকে দেখে? ইমান কিছুক্ষণ মিমের দিকে তাকিয়ে থেকে গাড়ি চলাতে শুরু করে কি ভেবে। মিম ফার্ম হাউসে এসে নয়নতারা কে দেখে বলে ইমানের ঘরটা গুছিয়ে দিতে আর ও নিজেই রেস্টুরেন্টের উদ্দেশ্য বেরিয়ে যায় ইমানের পছন্দের খাবার নিতে। খাবার নিয়ে রাত 10টার সময় ফার্ম হাউসে ফিরে এসে দেখে ইমান গা ঢলাঢলি করছে একটা নতুন মেয়ের সাথে। তবুও মিম নিজেকে সামলে নিয়ে এসে ইমানকে বলে, স্যার দয়া করে খেতে আসুন, আপনার খাওয়ার সময় হয়ে গেছে। ইমান মিমের দিকে না তাকিয়ে নতুন মেয়েটাকে কোলে তুলে নিয়ে বলল, খাবার আমার ঘরে পাঠিয়ে দাও, রেবা ও আমার সাথে খাবে। রেবা নামক মেয়েটা ইমানের ঠোঁটের ওপরে চুমু খেয়ে বলে, বাদ দেও না বেবি, আজ না হয় অন্য কিছু ট্রাই করে দেখা যাবে। ইমান হাসতে হাসতে বলে, যেমন তোমার ইচ্ছে জান, লেটস গো, আজ একটু মস্ত হবে। মিম আর দাঁড়িয়ে না থেকে লজ্জায় ছুটে চলে আসে ওখান থেকে। কেন যেন ইমানের প্রতি ওর কোনো দয়ামা কাজ করছে না, বরং খুব ঘৃণা হচ্ছে ওর এই লোকটা কে দেখে মনে মনে বলল, আমি নিশ্চিতে গাধা না, ইচ্ছে করেই গাধা সেজে থাকে। আল্লাহ মালুম যে আমি কি দেখে ছোটবেলায় পাগলের মতো ভালোবাসতাম একে। ছি, আমার রুচি এতটাই খারাপ। ওয়াহ, আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। অতঃপর হঠাৎ করেই মিমের ফোন বেজে ওঠে। ও ফোনটা হাতে নিয়ে দেখি গ্রামীণ ফোনের নাম্বার 2400। তাই সে মন খুলে ফোনটা রেখে গালাগালি দিতে থাকে। তারপর ফ্রেশ হয়ে এসে নিজের পছন্দের পোশাক অর্থাৎ শাড়ি এবং ব্লাউজ পরে এসে ইজি চেয়ারে পায়ের ওপরে পা তুলে বসে তারপর নিজেই নিজেকে বাহবা দিয়ে বলে, সাবাস মিম, তুমি চালিয়ে যাও এভাবে। তবে আমি সত্যি জানি না যে এই বদলোকটা মানুষ কবে হবে। তখন ইমানের খাস বৃদ্ধ জামাল এসে দরজায় নক করে। মিম কে ডেকে বলে, নিহান স্যার একটু বাহিরে আসেন, ইমান স্যার এখনই ডেকে পাঠিয়েছে আপনাকে। মিম বিরক্ত হয়ে মনে মনে বলে, বুড়োর কপাল আমার, এমন কেন হচ্ছে আমার সাথে। তারপর মিম ইমানের ঘরে এসে দেখে সে উপুর হয়ে শুয়ে আছে বিছানার এক পাশে। ও ইমানের ওপর থেকে চোখ সরিয়ে নিতেই ইমান মাথা তুলে মিম কে উদ্দেশ্য করে বলল, ডেস্কের ওপরে ফাইল দুটো রাখা আছে মিম, দেখে দিও সকালের আগে। মিম কোন রকম উচ্চবাচ্য না করে বড় বড় পা ফেলে দ্রুত নিজের ঘরে চলে আসে। তারপর দরজা আটকে আবারও ফ্রেশ হয়ে ফাইল দুটো চেক করে তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের বিছানায় শুতে আসে। সকাল 9টার দিকে কোম্পানির ম্যানেজার আব্দুস সালাম মিম কে ফোন করে বলে, নিহান স্যার আপনি যে করেই হোক ইমান স্যার কে নিয়ে আসুন 9:30 বাজার আগে। জানেন তো আপনি ইলহান স্যার এসে ইমান স্যার কে মিটিংয়ে না দেখলে বর্ষর একটা ঝামেলা বেঁধে যাবে আর শেষমেশই বাবা ছেলের ইমোশনাল পেজে আমার চাকরি খোয়া যাবে। মিম ফোনটা কেটে দিয়ে কোনো কথা না বলে সোজা গিয়ে দরজা ঠেলে ইমানের রুমে ঢোকে। তারপর ওকে মদ্যপ অবস্থায় দেখে মনে মনে বলে, ওরে আলালের ঘরে দুলাল, ঘুম আমি আজ ছোটাচ্ছি তোকে। তারপর ছুটে গিয়ে বাথরুম থেকে এক বালতি পানি এনে ছুঁড়ে মারে ইমানের মুখে। ইমান ঘুম ঘুম চোখে অবাক হয়ে তাকিয়ে থাকে মিমের দিকে। তারপর ইমান কিছু বলতে যাবে, মিম তার আগেই বিছানা থেকে ঠেলে তুলে উঠানোর চেষ্টা করে ওকে। তবে ইমান হঠাৎ করেই মিমের হাত চেপে ধরতেই মিম বলে ওঠে, আরে এই যে নবাব পুত্তুর, আপনাকে উঠতে কি খাস নির্দেশনা দিতে হবে? কালকে বাপের হাতে চড় খেয়ে শিক্ষা হয়নি তোর নির্লজ্জ? আজ কে নিশ্চিত তোকে তেজ্যপুয়ে করে দেবে। ইমান মিমের কথাগুলো শুনেই হাসি হাসি মুখ করে উঠে যায় বিছানা থেকে। তবে দুজনের সকালে নাস্তা করা হয়নি, ভেবেছিল অফিসে বসে করে নেবে, কিন্তু সেখানে আবার ইলহান সাহেব আরেক কাণ্ড ঘটিয়ে বসে। মিটিং শেষে ইনভেস্টার জাহিদুর রহমান সাহেব ইলহান সাহেবকে জিজ্ঞেস করে, ওর কি সম্পর্ক আপনাদের সাথে? আপনারা কি করে চেনেন ওই নিহান বলে ছেলেটাকে? তখন হঠাৎ ইলহান সাহেব মুখ ফসকে বলে ফেলেন, ও আমার মেয়ে, আমি খুব ভালোবাসি ওকে। ইমান অবাক হয়ে কিছুক্ষণ ইলহান সাহেবের দিকে তাকাতেই সে বলল, সরি, আসলে নিহান আমার ছেলের মতোই আর আমি খুব ভালোবাসি ওকে।
ইমান আচমকা ইলহান সাহেবের হাত চেপে ধরে বলে, ড্যাড, তুমিও? না মানে, তুমিও কি মেয়ে বলে মনে করো ওকে? জানো কি ড্যাড, ওর খুব দুঃখ, আর তাই আজ আমি ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি ওকে। ওর আসলে মেশিনে প্রবলেম, এটা আমি জানার পর থেকেই অনেক রূপ ব্যবহার করছে ছেলেটা আমার সাথে। তবে তুমি চিন্তা করো না প্লিজ, ও একদম সুস্থ হয়ে যাব। তারপর ইমান মিমকে উদ্দেশ্য করে বলে, ফলো মি মিম, আজ আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। মিম কিছু না বুঝে ইমানের সাথে গিয়ে গাড়িতে বসার পর ইমান ওকে বাংলাদেশের সবচেয়ে বড় গাইনোকোলজিস্টের কাছে নিয়ে আসে। মিম কিছু বুঝে ওঠার আগেই ইমান ওর হাতে হাত রেখে বলে, ব্যাপার না মিম, আমি বুঝি তোমাকে। তুমি প্লিজ কষ্ট পেও না, কারণ আমি বুঝতে পেরেছি তুমি কেন এত রাগ করেছিলে আমার সাথে। প্লিজ কষ্ট পেও না মিম, একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। এবার টনক নাড়ল মিমের, তার এখন চোখে রুজলে নাকের জলে অবস্থা হয়ে গেছে। পারলে এখনই কেঁদে ফেলবে সে, এ কোন গ্যারাকলে এসে পারল সে। শেষমেশ কি এই লঙ্কার রাবণের কাছে প্রাণ দিতে হবে? আর তখন হঠাৎ ইলহান সাহেব মিমকে মেসেজ করে বলে, ভয় নেই মা, নিশ্চিতে যা, আমি আছি তোর সাথে। যাকে এখানে কোনো ঝামেলা হয়নি। ডক্টর ইমান কে ভুজুম ভাজুম দিয়ে মিমকে কিছু নর্মাল টেস্ট দিয়েছে। সে সব শেষে ওরা দুজন বাসায় ফিরে আসার সময় ইমান খেয়াল করে দেখে মিম কেমন করে যেন বাহিরে তাকিয়ে আছে। ইমান গাড়ি থামিয়ে ওকে জিজ্ঞেস করলো, কিছু খাবে? মিম পুরুষালী কণ্ঠে বলল, ফুসকা খাবো স্যার, প্লিজ একটু গাড়িটা থামান, আমি নেমে যাব এখান থেকে। ইমান কোনো কথা না বলে চুপচাপ তাকিয়ে থাকে মিমের দিকে। ওর ফুসকা খাওয়া দেখে বলে, মিম, তুমি মেয়ে হয়ে যাও, সেটাই ভালো হবে। তোমার তো দাড়িও গজায়নি, ছেলে মনে হয় না তোমাকে দেখে। মিম আপন মনে ফুসকা খেতে খেতে ইমান কে বলে, স্যার, আপনার বউ ধরে মারবে আপনাকে, কেমন মানুষ আপনি? মেয়ে হতে বলছেন কেন আমাকে? অতঃপর ফিসফিস করে বলে, আরে আমি তো সত্যি মেয়ে, একে বকে কি হবে? ইমান বিস্ময়ের সাথে তাকিয়ে আছে মিমের চোখের দিকে। ও বুঝতেই পারছে না ছেলেটা এমন কেন, আর কেনই বা লজ্জা পায় ওকে দেখে। কি সমস্যা কি ওর, খুলে কি বলা যায় না ওকে? ইমান বিস্ময়ের সাথে তাকিয়ে আছে মিমের চোখের দিকে। ও বুঝতেই পারছে না ছেলেটা এমন কেন, আর কেনই বা লজ্জা পায় ওকে দেখে। কি সমস্যা কি ওর, খুলে কি বলা যায় না ওকে? সেই কখন থেকে মেয়ে মানুষের মতো অতিরিক্ত ঝাল দিয়ে ফুসকা খাচ্ছে আনমনে বসে, অথচ পাশে একটা জলজ্যান্ত মানুষ বসে আছে, তার কোনো খেয়াল নেই সেদিকে। তখন একটা ফোন কল আসে ইমানের কাছে। ইমান মৃদু হেসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মিমকে বলে, তুমি তোমার ফুসকা এনজয় করো মিম, আমার কিছু জরুরি কাজ আছে। মিম মনে মনে বলে, আমাকে মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল না স্যার, কারণ আমি জানি আপনি যাচ্ছেন ওই দেবা নামক মেয়েটির কাছে। এমন কেন আপনি আপনি কি বুঝতে পারেন না স্যার? আমার কষ্ট হয় আপনাকে এভাবে দেখে। মিম তারপর বাসায় ফিরে এসে রোমার মুখে শুনতে পায়, ইলহান সাহেব মিসেস রাইমাকে নিয়ে বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াত খেতে গেছে। ও দোতলার সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় শুনতে পায় হাসাহাসির শব্দ ভেসে আসছে ইমানের ঘর থেকে। মিম না চাইতেও একবার চোখ তুলে ভেতরে তাকিয়ে দেখে ইমান মিলিত অবস্থায় শুয়ে আছে রেবার সাথে। আর ওর সাথে সাথেই ঘৃণা এবং লজ্জায় দৌড়ে ছুটে চলে আসে ওখান থেকে। তারপর মিমের বমি পেয়ে যায় নিজের ঘরে এসে। ও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে নিজের বিছানাতে। রুমা তখন মিমকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল। পরক্ষণেই সে কি ভেবে ফিরে যায় দরজার কাছ থেকে। মিম মনে মনে বলল, এই লোকটা জীবনে ও শুধরবে না। আমি শুধুই সময় নষ্ট করছি এনার পিছে, আমার নিজেরও একটা ভবিষ্যৎ আছে। আমি কেন সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে পড়ে থাকবো এনার কাছে? ভাগ্নির মুখে এমন কথা শুনে ইলহান সাহেব মাথা নিচু দাঁড়িয়ে থাকে। উনি আর মুখ ফুটে মিমকে কিছু বলতে পারেননি, তাই মাথা নিচু করে চলে আসে দরজার কাছ থেকে। আজ মিম অসম্ভব ব্যথা অনুভব করছে নিজের বুকে, না চাইতেও সে কেঁদে ফেলছে, অথচ ইমান আজই মুহূর্তে মত্ত রোবাতে। সে কি জানে এই মুহূর্তে কেউ তার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। বাহিরে ঝড়ো হাওয়া শুরু হয়েছে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে মিমও আজ মন খুলে কাঁদতে শুরু করেছে।
অতঃপর হঠাৎ একটা নম্বর থেকে মেসেজ আসতেই সে ঝড় বৃষ্টির রাতে রাস্তায় বেরিয়ে পড়েছে। ইমানের কাছে কিছুক্ষণ বাদেই কনফিডেন্সিয়াল মিটিং এর ফোন আসতেই সে রেবাকে সাথে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কিন্তু হঠাৎ পান্থপথ সিগন্যালে এসে পরিচিত কারো গানের গলা শুনতে পেয়ে ইমান তাড়াহুড়ো করে গাড়ি রং সাইডে পার করে রাস্তায় নেমে পড়েছে। অতঃপর উদ্ভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে সিগন্যালের এপাশে এসে দেখে ঢাকা বিভাগের সমস্ত পুলিশ ফোর্স বোধ হয় ওখানে এসে জমা হয়েছে। ইমান কৌতূহল বশত ভিড় ঠেলে কিছুটা সামনে এগিয়ে এসে দেখে ঝরঝরে বৃষ্টির মধ্যে একটা মেয়ে অন্যদিকে মুখ করে গলা ছেড়ে মন খুলে গান গাইছে। ও মেঘ রে তুই যা না উড়ে আমার বন্ধু থাকে যে শহরে, ও মেঘ রে তুই বলিস বন্ধুরে আমি আজও ভালোবাসি যে তারে। মেঘের সাথে মেঘের খেলা, বন্ধু করলো অবহেলা, বন্ধু আমার রইল কোন দূরে আমি আজও ভালোবাসি যে তারে, আমি আজও ভালোবাসি যে তারে। মেঘ শুধু দুঃখ পেলে কাঁদেরন্ধনু হয়ে আবার হাসে আমার দুঃখগুলো আমায় নিয়ে। সে মেঘের ভেলায় চড়ে ভাসে, বৃষ্টি ঝরে অবেলা, বন্ধু করলো অবহেলা, বন্ধু আমার রইল কঠিন দূরে, আমি আজও ভালোবাসি যে তারে, আমি আজও ভালোবাসি যে তারে। ভাবনায় আদরে তোকে খুঁজে ফিরে বড্ড ভীষণ করে আমার এই মন, আকাশের নীলিমায় অনুভবে খুঁজে যাই যখন খুঁজে না পাই হারিয়ে। জুন বৃষ্টি শেষে রোদ এলো, আমি আজ এলো মেলো, খুঁজে তুমি আছো বলো আমি আজও ভালোবাসি যে তারে, আজও ভালোবাসি যে তারে। চুলের কারণে তার চেহারা বোঝা যাচ্ছে না, তবে স্পর্শ এসে মেয়েটিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে একটু আগে। মেয়েটি তখন গানের শেষ লাইনে বলে, আমি আজও ভালোবাসি যে তারে, আজও ভালোবাসি যে তারে। তখন ইমান কে একজন ধাক্ষ মেয়ে রে বলে, সরি ভাই কিছু মনে কইরেন না, আমি আসলে খেয়াল করিনি আপনাকে। আপনি কি জানেন ভাই, আহাদ গ্রুপ অব ইন্ডাস্ট্রি আজ তাদের নতুন গান লঞ্চ করেছে। আজ তারই শুটিং ছিল, শুনলাম স্পর্শ আহনাফের বোন নাকি নিজেই গান গেয়ে এই ভিডিওটাতে কাজ করেছে। কথাগুলো শুনে ইমানের বুকের মধ্যেই হঠাৎ করেই তোলপাড় শুরু হয়েছে। নিজেই নিজেকে প্রশ্ন করল, তাহলে সে কি ফিরে এসেছে? আসলে বাবা বাসায় সব জানাতো, তাহলে বাবা কেন কিছু জানায়নি কাউকে? এমন নয়তো যে বাবা ভাবছে সে কোনোক্রমেই নিরাপদ নয় আমার কাছে? আমি কি এতটাই খারাপ? আচ্ছা মেয়েটা কি আগের মতোই পাগলাটে ধরনের আছে? দেখতে কেমন, কার মতো হয়েছে ও, নাকি সেই আগের মতোই আছে? ইলহান সাহেব সকালে ডেকে জিজ্ঞেস করে, রেবা কেন এসেছিল এই বাড়িতে? ইমানের কাছে কোনো ও নেই, সে মাথা নিচু করে চুপ করে আছে। ইলহান সাহেব তখন হুঙ্কার ছেড়ে ছেলে কে বলেন, আমরা কি করতে জন্ম দিয়েছি তোমাকে? ইমান নিশ্চুপ, তার কারণ দিয়ে মুহূর্তে এই প্রশ্নের কোনো মুখ না আশায়ও নেই তার কাছে। তবে ইমানের পূর্ণ বিশ্বাস জন্মে গেল যে সেই বাচ্চা মেয়েটা আবারও এখানে ফিরে এসেছে হয়তো তার কাছে। দুপুরে খেতে বসে ইমান হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বসল মিমের কাছে, ও মিম কে বলে, তুমি যদি মেয়ে হতে তাহলে কি বিয়ে করতে আমাকে? মিম চেয়ার টেনে ইমানের পাশে বসে গলা খাকড়ি দিয়ে বলল, লি মোটেও না স্যার, আমার জন্য কি ভালো ছেলের অভাব পড়েছে এই দেশে? আমার রুচি এতটাও খারাপ না যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব আপনার মতো একটা লোকের সাথে। মিমের কথাগুলো শুনে চিনচিনে ব্যথা শুরু হয়ে যায় ইমানের বুকে। নিজের অজান্তেই কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে ইমানের চোখ থেকে। ও নিজেকে সামলে নিয়ে ইলহান সাহেব কে জিজ্ঞেস করে, ড্যাড তুমি কেন বলনি ছোট কুকুর মেয়ে ফিরে এসেছে বাংলাদেশে? কেন বলবো? তোমার এত কি প্রয়োজন তার সাথে? শোনো, একদম ওর সাথে দেখা করার চেষ্টা করবে না, তুমি বিরক্ত করবে না ওকে। ওর অনেক ভালো একটা ভবিষ্যৎ আছে, তোমার সেরকম কিছু করছে না আমার চোখে। কাজে তুমি বাবা নিজের কাজে মন দাও, তোমার জন্য সেটাই মঙ্গলজনক হবে। ইমান এত কথা হজম করতে না পেরে হনহন করে উঠে চলে যায় খাবার টেবিল থেকে। তার কাছে ইলহান সাহেবের কথার মানে স্পষ্ট, ইলহান সাহেব ভাগ্নির ব্যাপারে সাবধান করেছে তাকে। আফটার অল এর আগে ইমান কম কষ্ট দেয়নি ওই মেয়েটাকে। ইমান নিজের ঘরে এসে আসন করে ফ্লোরে বসে আছে। মিম ঘরে আসতেই ইমান ওকে জিজ্ঞেস করে, তুমি কি মেয়েতে রূপান্তরিত হবে? মিম ইমানের দিকে বর্ষর চোখ করে বলে, আপনি এরকম এই টাইপ কথাবার্তা বলা বন্ধ করবেন কবে? জানি না, তুমি শুধু মুবিন কে
বলে দিও আমার ফুফাতো বোনের সম্পর্কে সমস্ত খবরাখবর আমাকে এনে দিতে। মেয়েটা নষ্ট হয়ে গেছে, মডেল না মডেল হয়েছে সে অস্ট্রেলিয়ায় থেকে। মিম মনে বলে, অসভ্য ছেলে, আমি মডেল হলে তোর কি তাতে? কিছুক্ষণ পর মিম মিনমিনি ইমানকে প্রশ্ন করে, স্যার আপনি কি এর সাথেও রাত কাটাতে চান? আপনার মাথা ঠিক আছে? সে না আপনার বোন হয়? আমার মা জন্ম দেয়নি তাকে। রাত কাটাবো কি কাটাবো না সেটা পরে দেখা যাবে, তবে আমি নিশ্চিত নেই ও বড় হয়ে অনেক সুন্দর হয়ে গেছে, আর এর জন্যই বাবা আমাকে দূরে রাখতে চাইছে ওর কাজ। স্বাভাবিক আপনি যদি কিছু করে দেন ওকে। আপনার আবার চরিত্রের ঠিক নেই, প্রায়শই আপনার ক্যারেক্টার ঢিলা থাকে, তার উপরে আবার নিত্য নতুন মেয়ে প্রতি রাতে আপনার বিছানায় পড়ে থাকে। আপনার কোনো ভবিষ্যৎ নেই স্যার, ও সব গেছে। ইমান কিছুক্ষণ চুপচাপ থেকে মিমকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয়নি ও আমাকে এমনই ভাবে? মিম মনে বলে, অবশ্যই। কোনো সন্দেহ আছে? চলবে। উলম্ব অবস্থায় ছেলেটা নেমে এলো মেয়েটির শরীরের ওপর থেকে। ড্রয়ার থেকে টাকার বান্ডিল এনে মেয়েটির মুখের ওপরে ছুঁড়ে মারতেই পেছনে থেকে কেউ একজন কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, স্যার আপনার মিটিংয়ে সময় হয়ে গেছে। ইমান ইফরাত খান পিছনে ফিরে মৃদু হেসে বলে, আই নো, সে খেয়াল আমার আছে, কিন্তু তুমি এত লজ্জা পাও কেন ব্রো? মাঝে মধ্যে আমার মেয়ে বলে মনে হয় তোমাকে। তোমার হাবভাব একদম মেয়েদের মতো। আর হ্যাঁ, তুমি মেয়েদের মতোই লজ্জা পাও আমাকে নগ্ন অবস্থায় দেখে। মাঝে মধ্যে মনে হয় তুমি মেয়ে হলেই ভালো হতো মি, তাহলে আমি যেতাম না অন্য কারো কাছে, তোমাকেই নিজের ঘরে শোপিসের মতো সাজিয়ে রাখতাম এবং সহবাস করতাম তোমার সাথে। মিম এবার গলা খাকড়ি দিয়ে পুরুষ কণ্ঠে ইমানকে বলে, স্যার আপনার কি মেশিনে সমস্যা আছে? এই টাইপ কথাবার্তা বলছেন কেন? ইলহান সাহেব অর্থাৎ আপনার বাবা আপনার জন্য খাবার নিয়ে টেবিলে বসে আছে। ইমান হাসতে হাসতে গিয়ে বাথরুমে ঢুকে মিমকে ডেকে বলে, মিম আমার চেয়নগুলো দিয়ে যাও এদিকে। মিম ইমানের শার্ট, প্যান্ট, কোট, টাই নিয়ে দরজার সামনে দাঁড়াতে ইমান টাওয়াল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। তারপর হাসি মুখে মিমের হাত থেকে জিনিসগুলো নিয়ে বাঁকা ঠোঁটের হাসি দিয়ে জিজ্ঞেস করে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? মিম মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ইমান ঠোঁট কামড়ে ধরে জিজ্ঞেস করে, কখনো কি সেক্স করেছো তার সাথে? মিম চিবিয়ে চিবিয়ে ইমামের প্রশ্নের উত্তরে বিড়বিড় করে বলে, স্যার আমি না গে নই, যে মেয়ে হয়ে শুয়ে পড়বো আরেকটা মেয়ের সাথে। উফাফ, খুব ভয় করছে এই লোকটা যদি কোনোভাবে আমার আসল পরিচয় জেনে যায় তখন কি হবে? ইমান তখন হঠাৎ মিমকে ধাক্কা মেরে আবারও জিজ্ঞেস করে, কি হলো বলো, কখনো সেক্স করেছো তার সাথে? মিম জাগতিক সব চিন্তা বাদ দিয়ে মিনমিনে বলে, না স্যার, আসলে আমার মেশিনে প্রবলেম আছে। ইমান মিনিট খানেক মিমের দিকে তাকিয়ে থাকে। মিম মনে বলে, হে আল্লাহ, কেন যে রাজি হয়েছিলাম মামার প্রস্তাবে। তার এই নষ্ট ছেলের জন্য না চাইতেও নোংরা নোংরা কথা বলতে বলতে হচ্ছে আমাকে। হঠাৎ ইমান গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, কনসাল্ট করেছিলে ভালো কোনো ডাক্তারের সাথে? মিম অতিরিক্ত দুশ্চিন্তা করতে করতে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে, হুম, আমার মেশিন আর কখনো ঠিক হবে না স্যার, ডক্টর বলে দিয়েছে। ইমান এবার সামনে রাখা সেন্টার টেবিলে লাথি মেরে মিমকে জিজ্ঞেস করে, তাহলে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে এখনো কি করতে আছে? মিম এবার বিরক্ত হওয়ার চরম পর্যায়ে পৌঁছে ইমানকে বলে, স্যার ও না ট্রু লাভ করে আমাকে। আসলে ওর মেশিনেও একটু সমস্যা, যাকে নিচে চলুন, ইলহান স্যার আপনার জন্য বসে আছে। ইলহান সাহেব বিরক্ত তার ছেলের এই রোজকার ড্রামা দেখে, বুঝতে পারছেন না কি করে পরিস্থিতি সামাল দেবে। তার মধ্যে হঠাৎ মিমকে দেখেই তার ঠোঁটের কোণে আশার আলো জেগে ওঠে। মিম নিজের হাতে খাবার সার্ভ করে দিচ্ছে জানার প্লেটে। ইলহান খান সাহেব দাঁতে দাঁত চেপে ছেলেকে জিজ্ঞেস করে, আবার কোন মেয়ে এসেছিল এই বাড়িতে? ইমান হাসতে হাসতে বলল, কেউ না তো ড্যাড, তুমি জিজ্ঞেস করো ওর কাছে। আমি নিশ্চিত মিম অন্তত বানিয়ে বানিয়ে কোনো মিথ্যে বলবে না তোমাকে। ছেলের মুখে মিথ্যে কথা শুনে ইলহান সাহেব রেগে যায় সাথে সাথে। ইমান পুরো বিষয়টা অস্বীকার করতেই ইলহান সাহেব উঠে দাঁড়িয়ে ঠাস করে দুটো চড় মারে নিজের একমাত্র আদুরে ছেলেটাকে।
ইমান চোখের জল মুছতে মুছতে বেরিয়ে যায় বাড়ি থেকে। মিম ওর পিছু পিছু যেতে নিতেই ইলহান সাহেব ভাগ্নি কে উদ্দেশ্য করে বলে, মা, একটু দেখে রাখিস আমার এই গাধা ছেলেটাকে। জানি তুই নিজে ওর কাছে নিরাপদ না, তবুও জেনে বুঝেই বিপদে ফেলে দিলাম তোকে। মিম পিছনে ফিরে ছুটে এসে ইলহান সাহেব কে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না মামা, আমি ঠিক দেখে রাখবো তোমার ওই গাধা ছেলেটাকে। আপাতত আমি গিয়ে তোমার ওই গাধা ছেলে কে সামলাই। তুমি গিয়ে সামলাও আমার মামুনি কে, না হলে এই মা ছেলের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ফিক্স। তখন যে কি হবে। ইলহান সাহেব আদুরে ভাগ্নি কথায় উচ্চ শব্দে হাসে। ইমান বুড়িগঙ্গা নদীর তীরে এসে হুইস্কির বোতল হাতে গাড়ির বোনাটের ওপরে চেপে বসে। দূর থেকে মিম কে আসতে দেখে কতক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওকে উদ্দেশ্য করে বলে, মিম, তুমি কি পারো না ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হতে? না মানে আমি তাহলে তোমার সাথে একটু মস্তি করতাম, আমার খুব ভালো লাগে তোমাকে। মিম লজ্জা পেয়ে উঠে দৌড় যেতে যেতে ইমান কে বলে, স্যার, আমার কিছু কাজ আছে। ইমান হাসতে হাসতে হুইস্কির বোতলটা সাইডে রেখে বলে, এটা কি ছেলে না মেয়ে মাঝে মধ্যেই দ্বিধায় ফেলে দেয় আমাকে। কি লজ্জা তার। পুরুষ মানুষের এত লজ্জা দিয়ে কি হবে? আরে কেউ ওকে ধরে বোঝাও, লজ্জা নারীর ভূষণ, পুরুষের না ওকে। পুরুষ মানুষের এত লজ্জা দিয়ে কি কাজ? আমাদের জন্য নির্লজ্জটাই ঠিক আছে, কিন্তু এই মেয়ে থুকু ছেলে আমাকে সবভাবে দেখেই লজ্জা পাবে। আরে কি যে অবস্থা ওর। কেউ ধরে বোঝাও ওকে। 6 মাস ধরে আমার কাছে চাকরি করছে, অথচ আমি বিমোহিত, চমকিত আর পুলকিত এর লজ্জা পাওয়া দেখে। আরে ভাই, এতই সমস্যা যখন তোর, তখন রূপান্তরিত হয়ে জানা মেয়েতে বেশি দিন নাই তোর চক্করে লোকে গে বলে জানবে আমাকে। ড্যাডের ওপরে রাগ করব কি? আমার হাসি পেয়ে যায় এই ছেলের স্বভাব চরিত্র দেখে। অতঃপর ইমান হুইস্কি বোতলটা মুখের কাছে আনতেই মিম সেটা কেড়ে নিয়ে ইমান কে শাসনের ভঙ্গিতে বলে, স্যার, আপনাকে না আমি বারণ করেছো এসব ছাইপাস খেতে? ইমান মিটিমিটি হেসে হাত কোমরে বেঁধে মিম কে বলে, তুমি আগে সেক্সি শিলা হয়ে যাও, তারপর না হয় আমি ভালো ছেলে হয়ে যাব মন থেকে। খোদার কসম, আমি শুধু তোমার সাথেই শখ করব, নিত্য নতুন নিয়ে খুঁজে এনে দিতে হবে না আমাকে। মিম হঠাৎ ইমানের মুখে ব্রাশ তুলে দিয়ে বলে, দেখুন স্যার, একদম বাজে বকবক করবেন না আমার কানের কাছে। জানেন আপনার বাবা মা কত কষ্ট পায় আপনাকে এভাবে দেখে। ইমান মিমের কোলের ওপরে ওপরে শুয়ে পড়ে বলে, জানো, আমার ছোটবেলাটাই খুব সুন্দর ছিল মি। আমি এমন ছিলাম না, আগে একটা বাচ্চা মেয়ে ছিল, না সারাক্ষণ জ্বালিয়ে মারতো আমাকে। তারপর ইমান থেমে যায় আর মিম লজ্জা পায় সেই বাচ্চা মেয়েটির কথা ভেবে। ইমান সেটা খেয়াল করে মৃদু হেসে বলে, কি হলো মি, তুমি আবার লজ্জা পাচ্ছ কি ভেবে? গার্লফ্রেন্ড কে কি করে সুখী করবে? চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব অনেক ভালো ডাক্তারের কাছে। ইমানের এই কথা শুনে মিম তেলে বেগুনে জ্বলে ওঠে ভেতর থেকে। ওর এখন খুব ইচ্ছে করছে এই বদ ছেলেটাকে ঠেলে নিচে ফেলে দিতে। নেহাত সেই ইখতিয়ার ওর নেই, তাই দাঁতে দাঁত চেপে বসে আছে। না হলে সেও যে ইমান কে এক হাত দেখে নিত, এই ইচ্ছে তার মনের মধ্যে বহুকাল ধরেই পোষণ করা আছে। ইমানের এই কথা শুনে মিম তেলে বেগুনে জ্বলে ওঠে ভেতর থেকে। ওর এখন খুব ইচ্ছে করছে এই বদ ছেলেটাকে ঠেলে নিচে ফেলে দিতে। নেহাত সেই ইখতিয়ার ওর নেই, তাই দাঁতে দাঁত চেপে বসে আছে। না হলে সেও যে ইমান কে এক হাত দেখে নিত, এই ইচ্ছে তার মনের মধ্যে বহুকাল ধরেই পোষণ করা আছে। তবে এখন তার ইচ্ছে পূরণের কোনো সুযোগ নেই। কে জানে আবার কখন কি ঘটে। এই লোকের মতিগতির তো কোনো ঠিকঠিকানা নেই, একটার পরে একটা নিয়ে লেগেই থাকে। ইমান কিছুটা রিল্যাক্সড হয়ে মিম কে বলে, আজ রাতে আমি বাড়িতে ফিরবো না মিম, কাজে তুমি আমার সাথে ফার্ম হাউসে যাবে। মিম ইমানের কাঁধে হাত রেখে বলে, স্যার, আপনি কেন বোঝেন না? আপনি এমন করলে আপনার বাবা এবং মা কষ্ট পাবে। ইমান মৃদু হেসে বলে, আমি এতটাও অবুঝ না মিম, আমি বরং এভাবে বাড়িতে গেলে মা বাবা আরো কষ্ট পাবে। মিম কিঞ্চিত রেগে গিয়ে ইমান কে ঝাড়ি মেরে বলে, আশ্চর্য লোক আপনি, আপনি কি পারেন না নিজের লাইফস্টাইল বদলে নিতে? জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজিয়ে ইমান মিম কে বলে, তুমি আগে সেক্সি শিলা হয়ে যাও মিম, তখন না হয় ভেবে দেখা যাবে। তুমি আপাতত
রাশিদের সাথে কথা বলে আমাকে নতুন মেয়ে জোগাড় করে দাও মিম। আজ রাতে মস্তি হবে। মিম নাক শিখকে ইমান কে বলে, আমি অনেক লোক দেখেছি, তবে আপনার মতো নোংরা লোক দেখিনি আগে। ইমান গাড়ির বোনাটের ওপর থেকে নেমে এসে মিম কে জিজ্ঞেস করে, তুমি আমার বস না আমি তোমার? বসো, সেটা বলো আগে। মিমের কাটুকাট ও, দেখুন স্যার, আমি পারবো না আপনাকে নতুন কোনো মেয়ে খুঁজে দিতে। আমি আপনার বাবার সাথে প্রতিজ্ঞাবদ্ধ, কাজেই আমি পারবো না তাকে কষ্ট দিতে। ইউ আর ফায়ার্ড নাও। আপনি চাকরিতে রাখেননি আমাকে। তোমার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত ছিল আমার। তাহলে কেন করেননি আগে? শুনুন স্যার, ধূর্তের মতো হেসে লাভ নেই। চাকরি খোয়া গেলে আমার তেমন কিছু আসে যাবে না তাতে, তাই আপনি প্লিজ একটু আপনার মা বাবার কথা চিন্তা করুন। এই বয়সে কি তাদের এত বেশি চিন্তা করার সাজে? ইমান সিগারেট টানতে টানতে মিম কে বলে, যেতে হলে চলো, আর নয়তো থেকে যাও এখানটাতে। 6 মাস ধরে তুমি আমাকে দেখছো মিম, তাহলে শুধু শুধু কেন কথা খরচ করছো আমার পিছে? নেহাত আমি তোমাকে আমার কাছের মনে করি বলেই আমার সবকিছু আমি শেয়ার করি তোমার সাথে। তাহলে আজ থেকে আর শেয়ার করবেন না স্যার, কারণ আমি খুব লজ্জিত হই আপনাকে দেখে। কেমন মানুষ আপনি? আপনার কি একটু কষ্ট হয় না নিজের বৃদ্ধ বাবা মাকে দেখে? ইমান কিছুক্ষণ মিমের দিকে তাকিয়ে থেকে গাড়ি চলাতে শুরু করে কি ভেবে। মিম ফার্মহাউসে এসে নয়নতারা কে দেখে বলে ইমানের ঘরটা গুছিয়ে দিতে, আর ও নিজেই রেস্টুরেন্টের উদ্দেশ্য বেরিয়ে যায় ইমানের পছন্দের খাবার নিতে। খাবার নিয়ে রাত 10টার সময় ফার্মহাউসে ফিরে এসে দেখে ইমান গা ঢলাঢলি করছে একটা নতুন মেয়ের সাথে। তবুও মিম নিজেকে সামলে নিয়ে এসে ইমান কে বলে, স্যার দয়া করে খেতে আসুন, আপনার খাওয়া সময় হয়ে গেছে। ইমান মিমের দিকে না তাকিয়ে নতুন মেয়েটাকে কোলে তুলে নিয়ে বলল, খাবার আমার ঘরে পাঠিয়ে দাও, রেবা ও আমার সাথে খাবে। রেবা নামক মেয়েটা ইমানের ঠোঁটের ওপরে চুমু খেয়ে বলে, বাদ দেও না বেবি, আজ না হয় অন্য কিছু ট্রাই করে দেখা যাবে। ইমান হাসতে হাসতে বলে, যেমন তোমার ইচ্ছে যান, লেটস গো, আজ একটু মস্ত হবে। মিম আর দাঁড়িয়ে না থেকে লজ্জায় ছুটে চলে আসে ওখান থেকে। কেন যেন ইমানের প্রতি ওর কোনো দয়ামা কাজ করছে না, বরং খুব ঘৃণা হচ্ছে ওরই। লোকটা কে দেখে মনে মনে বলল, আমি নিশ্চিতে গাধা না, ইচ্ছে করেই গাধা সেজে থাকে। আল্লাহ মালুম যে আমি কি দেখে ছোটবেলায় পাগলের মতো ভালোবাসতাম একে। ছি, আমার রুচি এতটাই খারাপ। ওয়াক্তু, আল্লাহ ক্ষমা করে দাও আমাকে। অতঃপর হঠাৎ করেই মিমের ফোন বেজে ওঠে। ও ফোনটা হাতে নিয়ে দেখি গ্রামীণ ফোনের নাম্বার 2400, তাই সে মন খুলে ফোনটা রেখে গালাগালি দিতে থাকে। তারপর ফ্রেশ হয়ে এসে নিজের পছন্দের পোশাক অর্থাৎ শাড়ি এবং ব্লাউজ পরে এসে ইজি চেয়ারে পায়ের ওপরে পা তুলে বসে। তারপর নিজেই নিজেকে বাহবা দিয়ে বলে, সাবাস মিম, তুমি চালিয়ে যাও এভাবে। তবে আমি সত্যি জানি না যে এই বদলোকটা মানুষ কবে হবে। তখন ইমানের খাস বৃত্ত জামাল এসে দরজায় নক করে মিম কে ডেকে বলে, নিহান স্যার একটু বাহিরে আসেন, ইমান স্যার এখনই ডেকে পাঠিয়েছে আপনাকে। মিম বিরক্ত হয়ে মনে মনে বলে, ধুরোর কপাল আমার, এমন কেন হচ্ছে আমার সাথে। তারপর মিম ইমানের ঘরে এসে দেখে সে উপুর হয়ে শুয়ে আছে বিছানার এক পাশে। ও ইমানের ওপর থেকে চোখ সরিয়ে নিতে ইমান মাথা তুলে মিম কে উদ্দেশ্য করে বলল, ডেস্কের ওপরে ফাইল দুটো রাখা আছে মিম, দেখে দিও সকালের আগে। মিম কোন রকম উচ্চবাচ্য না করে বড় বড় পা ফেলে দ্রুত নিজের ঘরে চলে আসে। তারপর দরজা আটকে আবারও ফ্রেশ হয়ে ফাইল দুটো চেক করে তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের বিছানায় শুতে আসে। সকাল 9টার দিকে কোম্পানির ম্যানেজার আব্দুস সালাম মিম কে ফোন করে বলে, নিহান স্যার আপনি যে করেই হোক ইমান স্যার কে নিয়ে আসুন 9:30 বাজার আগে। জানেন তো আপনি ইলহান স্যার এসে ইমান স্যার কে মিটিংয়ে না দেখলে বর্ষর একটা ঝামেলা বেঁধে যাবে, আর শেষমেশে বাবা ছেলের ইমোশনাল পেজে আমার চাকরি খোয়া যাবে। মিম ফোনটা কেটে দিয়ে কোনো কথা না বলে সোজা গিয়ে দরজা ঠেলে ইমানের রুমে ঢোকে। তারপর ওকে মদ্যপ অবস্থায় দেখে মনে মনে বলে, ওরে আলালের ঘরে দুলান, ঘুম আমি আজ ছোটাচ্ছি তোকে। তারপর ছুটে গিয়ে বাথরুম থেকে এক বালতি পানি এনে ছুঁড়ে মারে ইমানের মুখে। ইমান ঘুম ঘুম চোখে অবাক হয়ে তাকিয়ে থাকে মিমের দিকে।
তারপর ইমান কিছু বলতে যাবে মিম তার আগেই বিছানা থেকে ঠেলে উঠানোর চেষ্টা করে ওকে। তবে ইমান হঠাৎ করেই মিমের হাত চেপে ধরতেই মিম বলে ওঠে, আরে এই যে নবাব পুত্র, আপনাকে উঠতে কি খাস নির্দেশনা দিতে হবে? কালকে বাপের হাতে চড় খেয়ে শিক্ষা হয়নি তোর নির্লজ্জ? আজ কে নিশ্চিত তোকে তেজ্য কুয়ে করে দেবে। ইমান মিমের কথাগুলো শুনেই হাসি হাসি মুখ করে উঠে যায় বিছানা থেকে। তবে জনের সকালে নাস্তা করা হয়নি ভেবেছিল অফিসে বসে করে নেবে, কিন্তু সেখানে আবার ইলহান সাহেব আরেক কাণ্ড ঘটিয়ে বসে। মিটিং শেষে ইনভেস্টার জাহিদুর রহমান সাহেব ইলহান সাহেব কে জিজ্ঞেস করে, ওর কি সম্পর্ক আপনাদের সাথে? আপনারা কি করে চেনে নই? মিহান বলে ছেলেটাকে। তখন হঠাৎ ইলহান সাহেব মুখ ফসকে বলে ফেলেন, ও আমার মেয়ে, আমি খুব ভালোবাসি ওকে। ইমান অবাক হয়ে কিছুক্ষণ ইলহান সাহেবের দিকে তাকাতেই সে বলল, সরি, আসলে মিহান আমার ছেলের মতোই আর আমি খুব ভালোবাসি ওকে। ইমান আচমকা ইলহান সাহেবের হাত চেপে ধরে বলে, ড্যাড, তুমিও? না মানে, তুমি ওকে মেয়ে বলে মনে করো ওকে? জানো কি ড্যাড, ওর খুব দুঃখ, আর তাই আজ আমি ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি ওকে। ওর আসলে মেশিনে প্রবলেম, এটা আমি জানার পর থেকেই অনেক রুট ব্যবহার করছে ছেলেটা আমার সাথে। তবে তুমি চিন্তা করো না প্লিজ, ও একদম সুস্থ হয়ে যাব। তারপর ইমান মিমকে উদ্দেশ্য করে বলে, ফলো মি, আজ আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। মিম কিছু না বুঝেই ইমানের সাথে গিয়ে গাড়িতে বসার পর ইমান ওকে বাংলাদেশের সবচেয়ে বড় গাইনোকোলজিস্টের কাছে নিয়ে আসে। মিম কিছু বুঝে ওঠার আগেই ইমান ওর হাতে হাত রেখে বলে, ব্যাপার না মিম, আমি বুঝি তোমাকে। তুমি প্লিজ কষ্ট পেও না, কারণ আমি বুঝতে পেরেছি তুমি কেন এত রাগ করেছিলে আমার সাথে। প্লিজ কষ্ট পেও না মিম, একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। এবার টনক নাড়ল মিমের, তার এখন চোখের উজলে নাকের জলে অবস্থা হয়ে গেছে। পারলে এখনই কেঁদে ফেলবে সে, এ কোন গ্যারাকলে এসে পারল সে? শেষমেশ কি এই লঙ্কার রাবণের কাছে প্রাণ দিতে হবে? আর তখন হঠাৎ ইলহান সাহেব মিমকে মেসেজ করে বলে, ভয় নেই মা, নিশ্চিতে যা, আমি আছি তোর সাথে। যাকে এখানে কোনো ঝামেলা হয়নি। ডক্টর ইমান কে বুজুম ভাজুম দিয়ে মিমকে কিছু নর্মাল টেস্ট দিয়েছে। সেই সব শেষে ওরা দুজন বাসায় ফিরে আসার সময় ইমান খেয়াল করে দেখে মিম কেমন করে যেন বাহিরে তাকিয়ে আছে। ইমান গাড়ি থামিয়ে ওকে জিজ্ঞেস করলো, কিছু খাবে? মিম পুরুষালী কণ্ঠে বলল, ফুসকা খাবো স্যার, প্লিজ একটু গাড়িটা থামান, আমি নেমে যাব এখান থেকে। ইমান কোনো কথা না বলে চুপচাপ তাকিয়ে থাকে মিমের দিকে। ওর ফুসকা খাওয়া দেখে বলে, মিম, তুমি মেয়েই হয়ে যাও, সেটাই ভালো হবে। তোমার তো দাড়িও গজায়নি ছেলে মনে হয় না তোমাকে দেখে। মিম আপন মনে ফুসকা খেতে খেতে ইমান কে বলে, স্যার, আপনার বউ ধরে মারবে আপনাকে? কেমন মানুষ আপনি? মেয়ে হতে বলছেন কেন আমাকে? অতঃপর ফিসফিস করে বলে, আরে আমি তো সত্যি মেয়ে, একে বকে কি হবে? ইমান বিস্ময়ের সাথে তাকিয়ে আছে মিমের চোখের দিকে। ও বুঝতেই পারছে না ছেলেটা এমন কেন, আর কেনই বা লজ্জা পায় ওকে দেখে। কি সমস্যা কি ওর? খুলে কি বলা যায় না ওকে? ইমান বিস্ময়ের সাথে তাকিয়ে আছে মিমের চোখের দিকে। ও বুঝতেই পারছে না ছেলেটা এমন কেন, আর কেনই বা লজ্জা পায় ওকে দেখে। কি সমস্যা কি ওর? খুলে কি বলা যায় না ওকে? সেই কখন থেকে মেয়ে মানুষের মতো অতিরিক্ত ঝাল দিয়ে ফুসকা খাচ্ছে আনমনে বসে, অথচ পাশে একটা জলজ্যান্ত মানুষ বসে আছে, তার কোনো খেয়াল নেই সেদিকে। তখন একটা ফোন কল আসে ইমানের কাছে। ইমান মৃদু হেসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মিমকে বলে, তুমি তোমার ফুসকা এনজয় করো মিম, আমার কিছু জরুরি কাজ আছে। মিম মনে মনে বলে, আমাকে মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল না স্যার, কারণ আমি জানি আপনি যাচ্ছেন ওই রেবা নামক মেয়েটির কাছে। এমন কেন আপনি? আপনি কি বুঝতে পারেন না স্যার? আমার কষ্ট হয় আপনাকে এভাবে দেখে। মিম তারপর বাসায় ফিরে এসে রুমার মুখে শুনতে পায় ইলহান সাহেব মিসেস রাইমা কে নিয়ে বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াত খেতে গেছে। ও দোতলার সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় শুনতে পায় হাসাহাসির শব্দ ভেসে আসছে ইমানের ঘর থেকে। মিম না চাইতেও একবার চোখ তুলে ভেতরে তাকিয়ে দেখে ইমান মিলিত অবস্থায় শুয়ে আছে রেবার সাথে। আর ও সাথে সাথেই ঘৃণা এবং লজ্জায় দৌড়ে ছুটে চলে আসে ওখান থেকে। তারপর মিমের বমি পেয়ে যায় নিজের ঘরে এসে।
ও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে নিজের বিছানাতে। রুমা তখন মিমকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিল, পরক্ষণেই সে কি ভেবে ফিরে যায় দরজার কাছ থেকে। মিম মনে মনে বলল, এই লোকটা জীবনে ও শুধরবে না। আমি শুধু শুধুই সময় নষ্ট করছি এনার পিছে, আমার নিজেরও একটা ভবিষ্যৎ আছে। আমি কেন সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে পড়ে থাকবো এনার কাছে? ভাগ্নির মুখে এমন কথা শুনে ইলহান সাহেব মাথা নিচু দাঁড়িয়ে থাকে। উনি আর মুখ ফুটে মিমকে কিছু বলতে পারেননি, তাই মাথা নিচু করে চলে আসে দরজার কাছ থেকে। আজ মিম অসম্ভব ব্যথা অনুভব করছে নিজের বুকে, না চাইতেও সে কেঁদে ফেলছে, অথচ ইমান আজই মুহূর্তে মত্ত রোবাতে। সে কি জানে এই মুহূর্তে কেউ তার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। বাহিরে ঝড়ো হাওয়া শুরু হয়েছে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে মিমও আজ মন খুলে কাঁদতে শুরু করেছে। অতঃপর হঠাৎ একটা নম্বর থেকে মেসেজ আসতেই সে ঝড়বৃষ্টির রাতে রাস্তায় বেরিয়ে পড়েছে। ইমানের কাছে কিছুক্ষণ বাদেই কনফিডেন্সিয়াল মিটিংয়ের ফোন আসতেই সে রেবাকে সাথে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কিন্তু হঠাৎ পান্থপথ সিগন্যালে এসে পরিচিত কারো গানের গলা শুনতে পেয়ে ইমান তাড়াহুড়ো করে গাড়ি রং সাইডে পার করে রাস্তায় নেমে পড়েছে। অতঃপর উদ্ভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে সিগন্যালের এপাশে এসে দেখে ঢাকা বিভাগের সমস্ত পুলিশ ফোর্স বোধ হয় ওখানে এসে জমা হয়েছে। ইমান কৌতূহল বশত ভিড় ঠেলে কিছুটা সামনে এগিয়ে এসে দেখে ঝরঝরে বৃষ্টির মধ্যে একটা মেয়ে অন্যদিকে মুখ করে গলা ছেড়ে মন খুলে গান গাইছে। ও মেঘ, ও মেঘ রে তুই যা না উড়ে আমার বন্ধু থাকে যে শহরে। ও মেঘ, ও মেঘ রে তুই বলিস বন্ধুরে আমি আজও ভালোবাসি যে তারে। মেঘের সাথে মেঘের খেলা, বন্ধু করলো অবহেলা, বন্ধু আমার রইল কোন দূরে আমি আজও ভালোবাসি যে তারে, আমি আজও ভালোবাসি যে তারে। মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে, রন্ধন হয়ে আবার হাসে আমার দুঃখগুলো আমায় নিয়ে। সে মেঘের ভেলায় চড়ে ভাসে, বৃষ্টি ঝরে অবেলা, বন্ধু করলো অবহেলা, বন্ধু আমার রইল কোকিল দূরে। আমি আজও ভালোবাসি যে তারে, আমি আজও ভালোবাসি যে তারে। ভাবনায় আদরে তোকে খুঁজে ফিরে বড্ড ভীষণ করে আমার এই মন, আকাশের নীলিমায় অনুভবে খুঁজে যাই যখন খুঁজে না পাই হারিয়ে। জুন বৃষ্টি শেষে রোদ এলো, আমি আজ এলো মেলো, খুঁজে তুমি আছো বলো আমি আজও ভালোবাসি যে তারে, আজও ভালোবাসি যে তারে। চুলের কারণে তার চেহারা বোঝা যাচ্ছে না, তবে স্পর্শ এসে মেয়েটিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে একটু আগে। মেয়েটি তখন গানের শেষ লাইনে বলে, আমি আজও ভালোবাসি যে তারে, আজও ভালোবাসি যে তারে। তখন ইমান কে একজন ধাক্য মেয়ে বলে, সরি ভাই কিছু মনে কইরেন না, আমি আসলে খেয়াল করিনি আপনাকে। আপনি কি জানেন ভাই, আহাদ গ্রুপ অব ইন্ডাস্ট্রি আজ তাদের নতুন গান লঞ্চ করেছে। আজ তারই শুটিং ছিল, শুনলাম স্পর্শ আহনাফের বোন নাকি নিজেই গান গেয়ে এই ভিডিওটাতে কাজ করেছে। কথাগুলো শুনে ইমানের বুকের মধ্যেই হঠাৎ করেই তোলপাড় শুরু হয়েছে। নিজেই নিজেকে প্রশ্ন করল, তাহলে সে কি ফিরে এসেছে? আসলে বাবা বাসায় সব জানাতো, তাহলে বাবা কেন কিছু জানায়নি কাউকে? এমন নয়তো যে বাবা ভাবছে সে কোনো ক্রমেই নিরাপদ নয় আমার কাছে? আমি কি এতটাই খারাপ? আচ্ছা মেয়েটা কি আগের মতোই পাগলাটে ধরনের আছে? দেখতে কেমন, কার মতো হয়েছে ও, নাকি সেই আগের মতোই আছে? ইলহান সাহেব সকালে ডেকে জিজ্ঞেস করে, রেবা কেন এসেছিল এই বাড়িতে? ইমানের কাছে কোনো মোড় নেই, সে মাথা নিচু করে চুপ করে আছে। ইলহান সাহেব তখন হুঙ্কার ছেড়ে ছেলে কে বলেন, আমরা কি করতে জন্ম দিয়েছি তোমাকে? ইমান নিশ্চুপ, তার কারণ দিয়েই। মুহূর্তে এই প্রশ্নের কোনো মুখ না আশায়ও নেই তার কাছে, তবে ইমানের পূর্ণ বিশ্বাস জন্মে গেল যে সেই বাচ্চা মেয়েটা আবারও এখানে ফিরে এসেছে হয়তো তার কাছে। দুপুরে খেতে বসে ইমান হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বসল মিমের কাছে, ও মিম কে বলে, তুমি যদি মেয়ে হতে তাহলে কি বিয়ে করতে আমাকে? মিম চেয়ার টেনে ইমানের পাশে বসে গলা খাকড়ি দিয়ে বলল, জি মোটেও না স্যার, আমার জন্য কি ভালো ছেলের অভাব পড়েছে এই দেশে? আমার রুচি এতটাও খারাপ না যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব আপনার মতো একটা লোকের সাথে। মিমের কথাগুলো শুনে চিনচিনে ব্যথা শুরু হয়ে যায় ইমানের বুকে। নিজের অজান্তেই কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে ইমানের চোখ থেকে। ও নিজেকে সামলে নিয়ে ইলহান সাহেব কে জিজ্ঞেস করে, ড্যাড তুমি কেন বলনি ছোট ফুফুর মেয়ে ফিরে এসেছে
করার চেষ্টা করবে না, তুমি বিরক্ত করবে না ওকে। ওর অনেক ভালো একটা ভবিষ্যৎ আছে, তোমার সেরকম কিছু করছে না আমার চোখে। কাজেই তুমি বাবা নিজের কাজে মন দাও, তোমার জন্য সেটাই মঙ্গলজনক হবে। ইমান এত কথা হজম করতে না পেরে হনহন করে উঠে চলে যায় খাবার টেবিল থেকে। তার কাছে ইলহান সাহেবের কথার মানে স্পষ্ট, ইলহান সাহেব ভাগ্নির ব্যাপারে সাবধান করেছে তাকে। আফটার অল এর আগে ইমান কম কষ্ট দেয়নি ওই মেয়েটাকে। ইমান নিজের ঘরে এসে আসন করে ফ্লোরে বসে আছে। মিম ঘরে আসতেই ইমান ওকে জিজ্ঞেস করে, তুমি কি মেয়েতে রূপান্তরিত হবে? মিম ইমানের দিকে বর্ষর চোখ করে বলে, আপনি এই রকম টাইপ কথাবার্তা বলা বন্ধ করবেন কবে? জানি না, তুমি শুধু মুবিন কে বলে দিও আমার ফুফাতো বোনের সম্পর্কে সমস্ত খবরাখবর আমাকে এনে দিতে। মেয়েটা নষ্ট হয়ে গেছে, মডেল না মথেল হয়েছে সে অস্ট্রেলিয়ায় থেকে থেকে। মিম মনেমনে বলে, অসভ্য ছেলে, আমি মডেল হলে তোর কি তাতে? কিছুক্ষণ পর মিম মিনমিনিয়ে ইমানকে প্রশ্ন করে, স্যার, আপনি কি এর সাথেও রাত কাটাতে চান? আপনার মাথা ঠিক আছে? সে না আপনার বোন হয়? আমার মা জন্ম দেয়নি তাকে। রাত কাটাবো কি কাটাবো না সেটা পরে দেখা যাবে। তবে আমি নিশ্চিত নেই, ও বড় হয়ে অনেক সুন্দর হয়ে গেছে আর এর জন্যই বাবা আমাকে দূরে রাখতে চাইছে ওর কাজ। স্বাভাবিক, আপনি যদি কিছু করে দেন ওকে। আপনার আবার চরিত্রের ঠিক নেই, প্রায়শই আপনার ক্যারেক্টার ঢিলা থাকে, তার উপরে আবার নিত্য নতুন মেয়ে প্রতি রাতে আপনার বিছানায় পড়ে থাকে। আপনার কোনো ভবিষ্যৎ নেই স্যার, ও সব গেছে। ইমান কিছুক্ষণ চুপচাপ থেকে মিমকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় মিম ও আমাকে এমনই ভাবে? মিম মনেমনে বলে, অবশ্যই, কোনো সন্দেহ আছে? চলবে।